আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে চাহিদা বিধি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন দেখেছি। আজকে আমরা চাহিদা সমীকরণ সম্পর্কেই জানব। পরীক্ষায় সাধারণত একটা চাহিদা সূচি দেওয়া থাকে, এই সূচি থেকে চাহিদা সমীকরণ নির্ণয় করতে বলে। চাহিদা সমীকরণ নির্ণয়ের একটি সূত্র রয়েছে। সূত্রটি হলো কিউডি মাইনাস কিউ1, Q1 minus Q2, P minus P1, P1 minus P2। এখানে প্রশ্ন জাগতে পারে Q1, Q2, P1, P2 এগুলো আবার কি? QD না হয় বুঝলাম চাহিদার পরিমাণ, P না হয় বুঝলাম দাম। এখানে হচ্ছে প্রথম যে দামটা রয়েছে 15, এটা হচ্ছে P1, আর দ্বিতীয় যে দামটা রয়েছে এটা হচ্ছে P2। আর এখানে যে প্রথম চাহিদার পরিমাণ রয়েছে এটা হচ্ছে Q1, আর দ্বিতীয় চাহিদার পরিমাণ হচ্ছে Q2। এখন যেহেতু আমাদের Q1, Q2, P1, P2 এর মান রয়েছে, আমরা মানগুলো বসিয়ে দিব। এখানে QD এর মান নেই, QD আমরা বসিয়েই দিব। এখানে Q1 এর মান হচ্ছে 30, আর এখানে 30 মাইনাস হচ্ছে 60। P এর মান নেই, P1 এর মান হচ্ছে 15, আর এখানে 15 মাইনাস 10। এখন আমরা যেগুলো সংখ্যা রয়েছে ওগুলো বিয়োগ করে দিই এবং বাকিগুলো বসিয়ে দিই। 30 থেকে 60 গেলে -30। আমরা জানি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে সেখানে একটা মাইনাস চিহ্ন দিতে হয়, আর এখানে হচ্ছে 5, আর উপরেরটা আমরা বসিয়ে দিব। এভাবে যদি কোনো কিছু ভগ্নাংশ আকারে থাকে তাহলে এগুলাকে আমরা আড়াআড়ি গুণন করি। আড়াআড়ি গুণন মানে এভাবে উপরেরটাকে নিচেরটা দিয়ে, নিচেরটাকে উপরেরটাকে দিয়ে গুণ করি। তাহলে এখানে হবে 5 QD মাইনাস 30, আর এখানে হবে ইকুয়াল টু -30, আর এদিকে হবে P মাইনাস 15। মানে QD মাইনাস 30 এর সাথে 5টা যাবে, আর -30 এর সাথে P মাইনাস 15টা যাবে। এখন আমরা 5টাকে পক্ষান্তর করে দিব। এখানে 5টা রয়েছে গুণ আকারে, আমরা পক্ষান্তর করলে সেটা ভাগ আকারে আসবে। আমরা জানি পক্ষান্তর করলে গুণ ভাগ হয়, ভাগ গুণ হয়, এটা নিশ্চয়ই আমরা সবাই জানি। বা এখন আমরা এটা যেরকম আছে এরকম বসিয়ে দিই। এখানে হবে -6, আর এদিকে থাকবে P মাইনাস 15। এখন আমরা এটা রেখে দিব, আর এদিক দিয়ে এসে -6কে দিয়ে ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে গুণ দিব। তাইলে -6P, মাইনাসে মাইনাসে প্লাস, 6কে 15 দিয়ে গুণ দিলে হবে 90। বা QD, এখানে -30টাকে আমরা পক্ষান্তর করে দিব। এদিকে আমরা সবগুলো সংখ্যাকে একসাথে নিয়ে আসি, তাইলে পক্ষান্তর করলে মাইনাস প্লাস হয়, প্লাস মাইনাস হয়, তাইলে মাইনাসটা এখানে গিয়ে +30 হয়ে যাবে। QD ইকুয়াল টু -6P প্লাস 19 আর 30 যোগ করলে +120। এটি হচ্ছে চাহিদা সমীকরণ। আমাদেরকে পরীক্ষায় যদি চাহিদা সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্র দিয়ে চাহিদা সমীকরণটা নির্ণয় করে বলবো যে যেহেতু দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, তাই চাহিদা রেখার ঢাল ঋণাত্মক। ঢাল সম্পর্কে আমরা পরবর্তী কোনো লেকচারে আলোচনা করব। এখানে হচ্ছে সম্পর্কটা হচ্ছে বিপরীত, তাই এখানে ঢাল হচ্ছে -6, 6-এর আগে মাইনাস এসেছে, মানে এটা ঋণাত্মক। এখন অনেক সময় বলা হয় যে চাহিদা সমীকরণের অর্থনৈতিক কিংবা গাণিতিক ব্যাখ্যা লিখো। এখানে -6 হচ্ছে ঢাল, আর পি আমরা জানি পি মানে দাম কিংবা প্রাইস। আর কিউডি মানে তো আমরা সবাই জানি, কিউডি মানে কি? কিউডি মানে হচ্ছে চাহিদার পরিমাণ, প্লাস 120টা হচ্ছে শূন্য দামে চাহিদার পরিমাণ। যখন আমরা পি সমান 0 ধরবো মানে শূন্য দাম, মানে হচ্ছে পি, শূন্য দামে চাহিদার পরিমাণ। তাহলে এখানে আমরা পি এর মানটা বসিয়ে দিই 6 × 0 + 120। তাহলে এখানে 0কে কোনো কিছু দ্বারা গুণ করলে সেটার মান 0ই হয়। 0-র সাথে যদি 120 যোগ করি তাহলে 120 আসবে। কোনো দ্রব্যের চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেই সকল বিষয়কে বলা হয় চাহিদার নির্ধারক। এখানের মধ্যে চাহিদার নির্ধারকের মধ্যে সবচেয়ে বেশি যেটার প্রভাব সেটা হচ্ছে দাম।
যেমন দ্রব্যের নিজস্ব দাম, সময়, আয়, সম্পর্কিত দ্রব্যের দাম, বাজারে ক্রেতার সংখ্যা, রুচি, বিজ্ঞাপন, সরকারের ভূমিকা, আন্তর্জাতিক বাণিজ্য, আয়ের বন্টন ইত্যাদি। এখান থেকে সাধারণত কোনো বড় প্রশ্ন আসবে না। এখান থেকে আমাদের যে সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন আছে এগুলো আসার সম্ভাবনা আছে। চাহিদা কি শুধু দামের উপর নির্ভর করে? আয় দ্বারা কি চাহিদা প্রভাবিত হয়? চাহিদা বৃদ্ধির উপর বিজ্ঞাপনের প্রভাব লিখো। এই ধরনের কোয়েশ্চেন আসে। এখানে আমি একটা চাহিদা সূচি নিয়েছি। এই চাহিদা সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। আমরা আগে দেখিয়েছি আগের লেকচারে, এখানে লম্ব অক্ষে বসবে দাম কিংবা পি, ভূমি অক্ষে বসবে কিউটি কিংবা চাহিদার পরিমাণ। এখন আমরা পরিমাণ করে করে নিই। আমরা এখানে 2, 4, 6 নিই, এখানে আমরা 5, 5 করে নিই। তাহলে দাম যখন 5 টাকা, চাহিদার পরিমাণ তখন 15 একক। দাম কমে 3 টাকা হলে, এই যে 3 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 18 একক হয়েছে। এটার মাধ্যমে আমরা চাহিদা সংকোচন ও প্রসারণ সম্পর্কে জানব। এখানে দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ কত? 15 একক। দাম কমে যখন 3 টাকা হয়েছে, চাহিদার পরিমাণ তখন বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে 18 একক হয়েছে। তাহলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে যে বিষয়টা লক্ষ্য রাখবো, চাহিদার পরিমাণ কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? এখানে যে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এইদিকে এসে বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হচ্ছে চাহিদার প্রসারণ। এবং আমরা যদি উল্টো দিক থেকে চিন্তা করি, এখানে হচ্ছে দাম 3 টাকা, 3 টাকা থেকে বেড়ে 5 টাকা হয়েছে, চাহিদার পরিমাণ 18 থেকে কমে 15 হয়েছে। তার মানে যখন বিষয়টা এদিক দিয়ে আসবে তখন এটা হয়ে যাবে সংকুচন। এখন যদি আমরা এটাকে সংজ্ঞা আকারে বলতে যাই, তাহলে আমরা বলতে পারি কোনো দ্রব্যের চাহিদা অপেক্ষকে যেসব বিষয় বিবেচনা করা হয়, যেমন দ্রব্যের দাম, আয়, বিজ্ঞাপন ইত্যাদি, তার মধ্যে অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায় শুধু আলোচ্য দ্রব্যের দাম, এখানে শুধুমাত্র দামের পরিবর্তন হয়েছে। আলোচ্য দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে পরিবর্তন ঘটে তাকে চাহিদার সংকুচন ও প্রসারণ বলে। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব।